সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানিও জানায়ের আজকের পর্বে আমাদের প্রতি মাসের প্রচারণা। আজকে আমাদের এখানে অতিথি হয়ে এসেছেন আমাদের ছোট ভাই আলীমোহন। আলীমোহনের এই একটা জার্নি আছে, সেই জার্নিটা সম্পর্কেই আমরা আজকে জানবো এবং ওর কাছ থেকে আমরা পরামর্শ নিব যে পরবর্তীতে যাতে আরো সহজে এর পদক্ষেপগুলো নেওয়া যায়। তো আমি আলীমোহনকে স্বাগত জানাচ্ছি। আলীমোহন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আপু, আমাদের আসলে ভালো থাকা, আমরা ক্যান্সার নিয়ে লড়তেছি, মানে ভালো থাকা খারাপ থাকা সব এই ক্যান্সার নিয়ে মানে আছি আর কি, আল্লাহ যেমন রাখছে। জি জি, তোমাকে ডাকতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো আমি একটু তোমার সম্পর্কে বলবা যে তুমি কি করো বা কোথায় থাকো, মানে একটু তোমার সম্পর্কে জানতে চাচ্ছি যাতে কথা বলাটা আরো সহজ হয়। জি আপু, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমার ভাই বোন আমরা দুইজন। আমি বড়, আমার ছোট বোন। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে বের হয়েছি 2015-তে। এরপরে চাকরি করছি, মোটামুটি নর্মাল লাইফ, চাকরি করা, আবার ভালো চাকরির জন্য দৌড়ানো, এভাবেই চলতেছিল প্রায় 2022 সাল পর্যন্ত। এভাবে চলতেছিল। তারপর 22 সালের শেষের দিকে আমি একটা জব নিয়ে ঢাকাতে আসি। এরপর আমার মানে কিছু প্রবলেম শুরু হয়, পেটে ব্যথা বিশেষ করে। ব্যথাটা অল্প থেকে শুরু হয়ে পরে ধীরে ধীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। প্রথমে আসলে আমি ভাবছিলাম এটা গ্যাস্ট্রিক জনিত ব্যথা, ওইভাবে গ্যাস্ট্রিকের ওষুধ বা ওইভাবে ট্রিটমেন্ট নিতেছিলাম। আপনি কি কিছু বলবেন? বলো, তোমার কথা বলো। আচ্ছা, তো এটা আর কি। পরে আমি গ্যাস্ট্রো লিভার হসপিটাল, আমি ভাবলাম যে ফ্যাটে সমস্যা, যেহেতু গ্যাস্ট্রো লিভার হসপিটালে গেলেই ভালো হবে, ওখানে নিশ্চয়ই ভালো পরামর্শ পাবো। তো আমি 2022 সালের অক্টোবরের দিকে আমি গ্যাস্ট্রো লিভার হসপিটালে যাই। তখন ডাক্তার অনেকগুলো টেস্ট করান। তো এরপরে ডাক্তার আইবিএস ইয়ে করে ওষুধ দেন, মেডিসিন দেন। তাও আমি ব্যথাটা কমে না, আমি বারবার ডাক্তারের কাছে যাই। তো ডাক্তার মানে পরামর্শ দেন, এটা হয়েছে যেহেতু কনস্ট্রাকশন লাইনে চাকরি করো, হয়তো বাইরে খাইছো, টাইম করে খাও নাই, ওই কারণে হয়তো দীর্ঘদিনে এই সমস্যাটা হয়েছে, আইবিএস জনিত সমস্যা। এটা অনেকদিন ওষুধ খাইলে আস্তে আস্তে ভালো হবে। এইভাবে প্রায় 3 মাস, 3 মাস আরো বেশি সময় আমি ওষুধ খাই। পরে একটা সময় গিয়ে মানে খুবই ঠিক হয়ে যায়, মানে আর খাওয়া দাওয়া টোটালি বন্ধ। আর আচ্ছা, কিছু সিমটম থাকে, ওগুলা আপনাকে শেয়ার করি, না হলে যারা শুনতেছেন ওনারা ক্লিয়ার হবে না। এর মধ্যে হচ্ছে কোষ্ঠকাঠিন্য ছিল, ব্লিডিং ছিল, তারপর পেটে সবসময় গ্যাস গ্যাস ভর্তি হয়ে থাকতো, আর বমির একটা চাপ লাগতো। কিন্তু ওভাবে ক্লিয়ার ভাবে বমি কখনো হইতো না, কিন্তু সবসময় মনে হতো যে প্রচুর বমি হবে। তো এর মধ্যে আমি চাকরিও করতেছিলাম, আবার মাঝে মাঝে গিয়ে ডাক্তার পরামর্শ নিতেছিলাম। তো প্রায় ডিসেম্বরের লাস্টে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। পরে আমি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি আম্মাটা আমার দেখে মানে খুবই অবাক হয়ে যায়। আমি অনেক শুকাই যাই, এর আগে মনে করেন না বাড়ি থেকে আসছি যেমন অবস্থা, অনেক শুকাই গেছি। তো পরে আমি বাড়িতে যাওয়ার পরে বমি করছি প্রচুর, বমি করে আর মানে বিছানা থেকে উঠতে পারতেছি না, প্রচুর অসুস্থ। তো আমার বাবারও ক্যান্সার হয়েছে, আব্বুও ক্যান্সারে মারা গেছে, নানুও ক্যান্সারে মারা গেছে। তো ওই দিক থেকে আমার একটা এক্সপিরিয়েন্স, বেশিরভাগ ক্যান্সারের মানে বিশেষ করে পাকস্থলী বা এই ধরনের ক্যান্সার পেশেন্টদের পেটে ব্যথা, বমি, এই ধরনের জটিলতা গুলা হয়। আম্মা দেখছেন বা ওনার অভিজ্ঞতা থেকে। তো আমি তখন একবারে খুবই অবস্থা খারাপ, নিজে চলাফেরাও করতে পারতেছি না। ফেনীতে আমার ওই যে কলেজের বড় ভাই ছিলেন বা পরিচিত ছিলেন, আমি যেহেতু ফেনী পলিটেকনিকে পড়াশোনা করছি, ওনাদের সাথে যোগাযোগ করে আমাকে ফেনী সদর হসপিটালে ভর্তি করাইছে। তো করানোর পরে এর আগে আমি গ্যাস্ট্রো লিভার হসপিটালে অনেক টেস্ট করানো হয়েছে, আলট্রা করানো হয়েছে, ওগুলাতে কিছু আসে নাই। ক্যান্সারের জন্য যে টেস্ট গুলা, কোলোনোস্কোপি, এই ধরনের কোনো সিটি স্ক্যান, এগুলো কোনো টেস্ট করানো হয়নি। পরে হচ্ছে ফেনীতে ডাক্তার যিনি দেখছেন, উনি সব শুনে বললেন, বলেন নাই আর কি ক্যান্সার, কিন্তু
হইতে পারে এ ধরনের একটা ওনার মনোভাবে দেখা গেল। উনি কোলোনোস্কোপি করাইতে বললেন, সিটি স্ক্যান করাইতে বললেন। তো ফেনীতে ওগুলো সিরিয়াল আমি পাই নাই, পরে মাস দিয়ে এসে কোলোনোস্কোপি করানোর জন্য গেছি। তো ওইখানে পপুলার হসপিটালে গেছিলাম। ওইখানে পপুলার হসপিটালে যে ডাক্তার দেখেন রেজাউল ইসলাম পাটোয়ারি, উনি হচ্ছে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটালের একজন ডাক্তার। তো উনি সব শুনে উনি হয়তো এটা ধারণা করছেন, উনি একটা এক্সরে করেছেন। আমার কোলোনোস্কোপি করানোর কথা ছিল, কিন্তু ওটা করানো যাইতেছে না। পরবর্তীতে যেটা জানলাম যে আমার ওই যে খাদ্যনালীটা ব্লক হয়ে যাওয়াতে ওই মেডিসিন গুলা পাস হইতেছে না। তো উনি হয়তো এটা ধারণা করছেন, একটা এক্সরে করাইছিলেন, করাই উনি এটা দেখলেন যে আমার ওই যে খাদ্যনালীটা ইয়া হয়ে গেছে আর কি, ব্লক হয়ে গেছে। তো উনি আমাদেরকে আর বলেন নাই যে কি ধরনের কি সমস্যা হইতে পারে। উনি বললেন যে শেখ রাসেল হসপিটালে ওখানে আমি ভর্তি করাই দিব, ওখানে গেলেই মনে হয় ভালো হবে। মাঝদি নোয়াখালী বা ফেনীতে এটার জন্য আর ভালো ট্রিটমেন্ট কিছু হবে না। এরপর আমি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসি, শেখ রাসেল হসপিটালে ভর্তি হই। এই টোটাল টাইমটাই আমি জানুয়ারির প্রথম থেকে হসপিটালে ছিলাম। এর মধ্যে আমার খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে গেছে। যখন ফেনী সদর হসপিটালে ভর্তি হই তখন ডাক্তার আমাকে বলছে আপনার রোগ নির্ণয়ের আগে আপনি কিছুই খাইতে পারবেন না, তাহলে আমরা ব্যথা কন্ট্রোল করতে পারবো না। তখন আমাকে প্রতিদিন 3 বেলা করে ব্যথার ইঞ্জেকশন দেওয়া হতো, বমির জন্য ট্যাবলেট দেওয়া হতো, আর কন্টিনিউয়াস স্যালাইন চলছিল। মানে আমার খুবই কষ্টদায়ক একটা সিচুয়েশনের ভিতরে গেছি। পুরো শরীর ব্যথা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারতেছেন, নিজে হাত দাঁড়াইতে পারি না। আর হচ্ছে খুবই প্রচন্ড রকম শুকাই গেছি। তো শেখ রাসেল হসপিটালে ভর্তি হওয়ার পর ওখানে ওনাদের কিছু টেকনোলজি আছে, ওইভাবে কোলোনোস্কোপিটা করাইছেন। এরপর সিটি স্ক্যান করানো হয়েছে, ওখান থেকে বায়োপসি স্যাম্পল নেওয়া হয়েছে। তো তখনই আমার ক্যান্সার ধরা পড়ছে। তখন থেকে হচ্ছে ক্যান্সারের এখন পর্যন্ত 2023 ফেব্রুয়ারি থেকে শুরু থেকে আমার এই পর্যন্ত ক্যান্সার জার্নি চলতেছে। আচ্ছা, তাহলে কিন্তু একটা লম্বা সময় ধরে তোমার মানে শুধু টেস্ট চলছিল, বোঝা যাচ্ছিল না যে কি হলো। তারপরে তোমার ক্লোনোস্কোপি করে ধরা পড়লো যে তোমার ক্যান্সার। ঠিক আছে, এখন তারপরে তুমি চিকিৎসাটা কোথায় জি। শুরু করলা? তারপর আপু আমার সিচুয়েশনটা এমন ছিল, ডাক্তারকে আমি মানে ওই যে তখন অসুস্থ অবস্থায় আমি ডাক্তারের সাথে যতটা সম্ভব কথা বলে, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার ওইভাবে কেউ নাই, আবার তখন বোন জামাই ছিল, পরে উনিও অসুস্থ হয়ে বাড়ি রেখেছেন। আর আম্মা আছেন, উনি তো ওনার সাধ্য মতো চেষ্টা করেন, কিন্তু অনেক বিষয় তো আসলে ওনার তো বুঝে নেওয়ার মতো অবস্থা ছিল না আর কি। তখন আমি ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তার বললেন যে আপনার একটা অপারেশন করানো লাগবে, মেজর অপারেশন। ডাক্তার আমাকে ক্যান্সারের কথা বলে নাই, বললেন যে ওই না করার আগ পর্যন্ত আপনার ও ব্যথা যে মেডিসিন গুলো ইউজ করতেছি ওগুলা কার্যকারিতা কমে যাবে। মানে প্রতিদিন ব্যথার পরিমাণ বাড়তেছিল। তো আচ্ছা, এরপরে কোথায় অপারেশন করানো হবে, মানে সিচুয়েশন গুলো, আমি পুরোপুরি সুস্থ ছিলাম, চাকরি করতেছি, বাড়িতে যাইতেছি আসতেছি, মানে এত অল্প সময়ে সিচুয়েশন গুলো আসছে। এটার জন্য আমরা মানে কোনোভাবেই মেন্টালি বলেন, মানে কোনোভাবেই প্রিপার ছিলাম না। বা একটা অপারেশন করাইলে কোথায় করাইতে হবে বা কি করতে হবে, এগুলা মানে একটা বড় একটা প্রশ্ন, সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো পরে শেখ রাসেল হসপিটালে আমরা কথা বলছিলাম, আমরা বলতে আম্মাই কথা বলছে যে অপারেশন এখানে করানো যায় কিনা। ডাক্তার বললেন যে ওর ইমিডিয়েট অপারেশন করানো লাগবে, না হলে সিচুয়েশন আমরা আসলে এইভাবে ব্যথার ইঞ্জেকশন দিয়ে কত সময় আর কন্ট্রোলে রাখবো। ইমিডিয়েট অপারেশনটা, আর আমাদের এখানে তো একটা অপারেশনের সিরিয়াল আছে, আগের পেশেন্ট আছে, ওই সিরিয়াল মেনটেন করে আসতে ওর সময় লাগবে। এর থেকে আপনারা, আর ও তো ফিজিক্যালি অনেক কষ্ট পাচ্ছে, এর থেকে ভালো হয় আপনারা বাইরে কোথাও অপারেশনটা করে ফেলেন। তো এরপর এটা পরে হচ্ছে ওই যে ইয়েতে লাইভেট ক্যান্সার হসপিটাল, যেটা সুপার স্পেশাল হসপিটাল, গ্রিন রোড, ওখানে গিয়ে পরে অপারেশনটা করানো হয়েছে। ফেব্রুয়ারি 15 আচ্ছা, তারিখে মানে অপারেশনটা করানো। সরকারি হসপিটাল গুলাতে আসলে লম্বা একটা সিরিয়াল থাকে, সেখানে পেশেন্টের জি। মানে অপারেশনের তারিখ থাকলেও সেখানে করানো যায় না, এরকম ঘটনা না? জি, এটা একটা, হ্যাঁ, এটা একটা বিষয়। প্রাইভেট, হ্যাঁ, এটা একটা বিষয়। এই যে আমার সিরিয়াস, এটা ডাক্তাররা বুঝতেছেন।
কিন্তু যেহেতু আরো অনেক অপারেশনের পেশেন্ট আছে, ওই জন্য ওনারা বললেন যে আমাদের হাতে কিছু করার নাই। আহ, এটা আর কি আপনারা আর তাছাড়া ওই সিরিয়াল মেনটেন করতে গেলে ক্যান্সার যেটাকে খুব দ্রুত স্প্রিড করে, এটা একটা বিষয়। আবার ব্যথা, যে শারীরিক কন্ডিশন, এগুলা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তো ওই জন্য ডাক্তার বললেন যে ইমিডিয়েট অপারেশনটা করাই ফেলানোর জন্য। তো আমরা ঢাকা মেডিকেলে খোঁজ নিছি, সোহরাওয়ার্দীতে খোঁজ নিছি, আর গ্যাস্ট্রো ওখানে তো ভর্তি ছিলাম। সব জায়গায় একই সমস্যা ছিল যে মানে ইমিডিয়েট কোনো সাপোর্ট, বিশেষ করে সার্জারির ক্ষেত্রে ইমিডিয়েট করানো যাবে না। এটা একটা লম্বা সিরিয়াল আছে, আগে পেশেন্ট আছে। এই জন্য আর কি পরে যে লাইব্রেরি হসপিটালে ক্যান্সার স্পেশালিস্ট, যেটা ওখানে গিয়ে করা হয়। আচ্ছা, তারপরে ল্যাবরেজ হসপিটালে তোমার অপারেশন হলো? জি। অপারেশন মানে সফলভাবে হলো? তারপরে বলো, ল্যাবরেজ হসপিটাল থেকে তারপরে মানে কি ডিসিশন আসলো? অপারেশন ভালোভাবেই হয়েছে, কিন্তু মানে আসলে এটা একটা শকিং ইয়ে ছিল যে এত বড় অপারেশন হবে, যে আমার কোলোস্টোমি লাগানো হয়েছে একজন কোলন ক্যান্সার পেশেন্ট। আমি অপারেশনের পরেও আমি জানতাম না যে আমার কোলন ক্যান্সার হয়েছে, বা আমি ভাবলাম যে এটা আমাকে এভাবেই বলানো হয়েছে, জানানো হয়েছে। আমার আম্মা হয়তো চিন্তা করছেন এতদিন মানে এই শখটা নিতে পারবো না, যে কেউ সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, তারপর খাওয়া, এগুলা ওর জন্য আসলে অনেক শকিং একটা নিউজ। মা আমাকে এগুলা বলেন নাই। আমি জানতাম যে আমার মানে খাদ্যনালীতে হয়তো একটা জটিলতা হয়েছে, ওই অংশটা কেটে ফেললে আমি সুস্থ হয়ে যাব। তো অপারেশনটা আমার ফেব্রুয়ারি 15 তারিখে হয়ে গেছে। তারপর ওইখান থেকে ওনারা আবার হ্যালো। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে, বলো। আপু শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এরপর শুনতে পাচ্ছি। বায়োপসি নিয়ে, জি আপু, বায়োপসি নিয়ে তখন ডক্টর শেতাবুর রহমান স্যার আমার অপারেশনটা করাইলেন। স্যার বললেন যে অনেক ভালোভাবে আমি অপারেশনটা করাইছি। তখন আসলো হচ্ছে ইয়ের কথা, কেমোথেরাপির কথা। ডাক্তার বললেন যে হয়তো ওকে 6টা কেমোথেরাপি দেওয়া লাগে। কেন দেওয়া লাগবে, আমি কি হচ্ছে পরে রিপোর্ট গুলা দেখে এরপর মহাখালী ক্যান্সার হসপিটালে আসছি। যেহেতু তখন ক্যান্সার হসপিটাল আসলে কিছুই চিনতাম না। ক্যান্সার হসপিটালে সক্ষমতা অনুযায়ী রুগীর অনেক চাপ বেশি। এখানে তারপর প্রত্যেকটা ধাপ মেনটেন করে আসতে আমার প্রায় অপারেশনের 1 মাস 9 দিন পর থেকে কেমোথেরাপি শুরু করতে। এই যে মনে করেন হসপিটালের যে প্রক্রিয়াগুলো আর কি, সিস্টেম গুলো মেনটেন করে আসছে। আবার আমার যে অপারেশনের জায়গাটাতে ইনফেকশনও হয়েছে। সব মিলাই এরপর থেকে মার্চ এপ্রিল থেকে আর কি কেমোথেরাপি নেওয়া শুরু হয়েছে। আচ্ছা, মহাখালীতে আসার পরামর্শ তুমি কোথায় আপু পেয়েছিলে? এরপর এই পর্যন্ত ট্রিটমেন্ট করতেছি এখন। আর আচ্ছা, তুমি পরামর্শটা আসলে একটা বিষয় দাঁড়াচ্ছে, আমার অপারেশনে প্রায় 3 লাখ টাকার মতো সার্জারি। যেহেতু অনেকদিন হসপিটালে ভর্তি ছিলাম, আমার চাকরি সঞ্চয় ছিল, আমার ওগুলা খরচ হয়ে গেছে। এরপর আবার বড় একটা সার্জারি হয়েছে, আহ, তখন একবারেই মানে অনেক টাকা খরচ হয়ে গেছে। তো তখন কথা মানে আসলো যে কোথায় ইয়েটা চিকিৎসাটা কন্টিনিউ করানো যায় স্বাস্থ্যের ভেতরে। তখন নানান দিকে খোঁজ খবর নিলাম। আমার এক বড় ভাই বললেন যে মহাখালী ক্যান্সার হসপিটাল, এটা জাতীয় ক্যান্সার হসপিটাল, ওইখানে কিছু কেমো হয়তো যদি সাপ্লাই থাকে দেয়া হয়। আর তাছাড়া প্রাইভেট হসপিটাল গুলোতে যে খরচগুলো আছে, ডাক্তার ভিজিট, বেড ভাড়া, অনেক ধরনের খরচ থেকে আহ, মানে সাশ্রয়ী আর কি সরকারি হসপিটাল হিসেবে। তো ফাইন্যান্সিয়াল অবস্থার কথা চিন্তা করে আর ক্যান্সারের চিকিৎসা কতদিন চালানো লাগে, প্রয়োজন হয়, সব কথা চিন্তা করে তখন ক্যান্সার হসপিটালে এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসি আর কি। আচ্ছা, কি ক্যান্সার হসপিটালে কি তোমার আর মানে চিকিৎসাটা, কেমোথেরাপিটা সময় মতো দেওয়া গিয়েছিল সবগুলো? না আপু, এটা আসলে একটা বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম কথা হচ্ছে ক্যান্সার তো খুব স্পিড করে, ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন হয়, কেমোথেরাপি গুলা টাইমলি মেনটেন করা প্রয়োজন হয়। আমার এখানে অনেক সরকারি হসপিটাল সামর্থ্য থেকে রুগীর চাপ বেশি, অনেক
পেশেন্ট, এখানে ট্রিটমেন্ট নেই। তো এখানে সব মেনটেন করতে এমনি টাইম লাগে। তারপর আমার যে প্রোটোকলটা 21 দিন পর আসলে এখন এই পর্যায়ে আসি, ক্যান্সারের ট্রিটমেন্টের বিষয়ে যে বিষয়গুলো বুঝছি তখন অত কিছু বুঝতাম না। ওখানে লেখা ছিল এটা 21 দিনের প্রোটোকল, কিন্তু আমার কেমোগুলা দেখা যাচ্ছে 30 দিন, 1 মাস, 5 দিন, 9 দিন এভাবে হইতেছিল। তো আমি আসলে বুঝিও নাই যে এভাবে দেখতেছি এখানে সব রুগীরে এভাবে হইতেছে। 1 মাস, 10 দিন, কারো 1.5 মাসও হয়। আবার কেউ কেউ, আমি সব প্রতিবারে ওখানে যেভাবে আসতে বলে টাইমলি আসছি, রিপোর্ট গুলা রেডি করে আসছি, তাও আমি 1 মাস 21 দিনে কোনো কেমোই দিতে পারিনি। পরে আর কি জানলাম যে আসলে কেমো প্রোটোকলটা 21 দিনের, এটা টাইমলি মেনটেন করাটা খুবই প্রয়োজন। তো পরে আমি ওখানে একজন ডাক্তারের সাথে আমি কথা বললাম যে ম্যাডাম, এটা তো এই অবস্থা, এখানে টাইমলি মেনটেন করা যাইতেছে না। তখন ম্যাডাম আমাকে বললেন আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী দেশে যেই পরিমাণ ক্যান্সার আক্রান্ত হতেছে আর আমাদের এখানে যেই পরিমাণ পেশেন্ট ট্রিটমেন্ট নিতেছে, আমাদের এটা সামর্থ্য থেকে আসলে অনেক বেশি। তো এই কারণে আমরা আসলে নিরুপায়, টাইমলি মেনটেন করা যায় না, এটা আমরাও স্বীকার করতেছি আর কি। এই আর কি। তো এভাবে 8টা ডে কেয়ারে 8 সাইকেল কেমন নেওয়া হয়েছে। তো ওই কেমোগুলা ফেল করছে। ওই কারণে মানে ইয়েতে 2023 সালের অক্টোবরে আমার 8টা কেমো শেষ হয়েছে। তো ওই কেমো ফেল করছে, এরপরে আবার কেমো নেওয়া লাগছে, এখন পর্যন্ত নিতে হইতেছে। আচ্ছা, এখন হচ্ছে বিষয় যে কেমোর যে ডেট থাকে 21 দিন পর পর, এইটার পরে যদি একটা পেশেন্ট মানে আরো 1 মাস লেগে যায়, তাহলে তার শরীরে কি ওই কার্যকারিতা আর ঠিক মতো থাকে, যে ওই একটার পরে আরেকটার সাথে যাওয়ার যে লিঙ্কটা, সেটা ওখানকার ডাক্তাররা এটা কি বলেছে? এটা আসলে প্রটোকলটা তো আসলে ওই বিষয়গুলো কনসিডার করে ডিজাইন করা হয়েছে যে একটা কেমো 21 দিন পর থেকে আরেক। আলীর কথাই যতটুকু বুঝলাম ততটুকু হলো যে ওর যে কেমো চলছিল নিয়মিত, সেই নিয়মিত কেমোটা আসলে 21 দিন পর পর যে সার্কেলটা হয়, সেই সার্কেলটা আসলে সঠিকভাবে মহাখালীতে আসলে মনে হয় এটা করা সম্ভব না, কারণ ওখানে পেশেন্টের তুলনায় চিকিৎসা সেবার দেওয়ার অপ্রতুলতা আছে, তাই না? জি, এখানে বেড লিমিটেড, যেই পরিমাণ বেড আছে এর থেকে বেশি পেশেন্ট প্রতিদিন কেমো নেওয়ার জন্য আসে। এর মাঝে হচ্ছে সিরিয়াল ঢুকতে হয়, অনেক প্রক্রিয়া বুঝতেছেন, এগুলা মেনটেন করে যারা নিজে সক্ষম হয় তারাও পারে না 21 দিনে কেউ কেমন নিতে পারে না, আমি অন্তত দেখি নাই। এরপরে আসে 21 দিনের পরে কত দেরি হবে, এখন এটা কি 1 মাস পরে হবে নাকি 1.5 মাস হবে নাকি 1 মাস থেকে কয়েকদিন বেশি হবে। এখন এটা লেগে থাকার উপর নির্ভর করে, কেউ হয়তো 1 মাসে নিতে পারলো। যেমন আমি সবগুলা টাইমলি যাওয়ার পরেও আমি 1 মাস থেকে 1 মাস 9 দিন বা 10 দিন, আমার তেমন একটা হয়েছে 1 মাস 6 দিন, একটা 9 দিন পর্যন্ত হয়েছে। 21 দিনে, কয়েকটা 21 দিনে নিচ্ছি, তবে ম্যাক্সিমাম 8টার মধ্যে মনে করেন 7টা বা এর থেকে বেশি, বা 7টাই আমি হয়তো টাইমলি নিতে পারিনি কেমন। আচ্ছা, তুমি ক্যান্সার কেয়ারের সাথে, আমাদের যে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাথে কিভাবে জড়িত হলে? আচ্ছা, এটা বলি, ক্যান্সার যখন জানলাম আসলে তখন কই যাব, কি করব, কোথায় যাব, মানে আমার আসলে এই বিষয়ে কোনো ইনফরমেশনে আমি জানি না। আহ, শেখ রাসেল হসপিটালে ভর্তি ছিলাম, ক্যান্সার হসপিটালের সামনে দিয়ে আসা যাওয়া করছি, তাও আসলে ওইভাবে আর জানতাম না যে এখানে একটা ক্যান্সার হসপিটাল আছে। যে প্রয়োজনে শেখ রাসেল হসপিটালে গেছি, কারণ ক্যান্সার যে হয়েছে এটা তো মাথায় ছিল না। মানে ক্যান্সার শেখ রাসেল হসপিটালে গেছি, প্রয়োজন শেষে চলে আসছি। যখন ট্রিটমেন্ট নেওয়া শুরু করছি আসলে তখন কি করা লাগবে কিছুই জানি না। তো পরে আমার এক বড় ভাই এবং কলিগ, চট্টগ্রামে আমরা ইউনেস্কো গ্রুপে একসাথে চাকরি করছি, তো উনি বললেন ক্যান্সার নিয়ে কাজ করে সচেতনতার জন্য, অন্তত ক্যান্সার রোগীদের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ইনফরমেশন সাপোর্ট, কোথায় গিয়ে কি ট্রিটমেন্ট নিতে হবে,
একটা গাইডলাইন। তো উনি আমাকে বললেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন নামে একটা অনলাইন ভিত্তিক গ্রুপ কাজ করতেছেন রোগীদের সচেতনতা বা মানসিক সাপোর্ট এই জন্য। তো উনি আমাকে তখন গ্রুপে অ্যাড করলেন। তো পরে আমি ওখানে বিভিন্ন বিষয়ে হেল্পের জন্য পরামর্শের জন্য পোস্ট দিলাম, ইয়ে করলাম, দেখলাম যে সবাই আসলে অনেক আন্তরিকভাবে সাপোর্ট করতেছেন আমাকে। তো এরপর থেকে আমার সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাথে আমার পথ চলা। আহ, এই আর কি তখন থেকে আর কি আসছি এই পর্যন্ত, সবাই সহযোগিতা পাচ্ছি। তোমার এই যে জার্নিটা, হ্যাঁ, শুরু থেকেই যেটা তুমি বললা যে মানে গ্যাস্ট্রো লিভার থেকে শুরু করে অনেকগুলা টেস্ট করলা, তারপরে এই মানে তোমার এই উদ্ঘাটনটা হলো অনেক পরে, তাই না? চিকিৎসা শুরু হলো জি বা আপু, তুমি এই অনেক যে পরে, প্রায় এই এই আপনি জায়গায় ধরতে তুমি পারেন কি 3 থেকে পরামর্শ 4 মাস দিতে চাও? পরে ধরা পড়ছে। সরি, একটু বলো। আমি বলতে চাই আসলে, জি 3 থেকে 4 মাস পরে ধরা পড়ছে ডায়াগনোস, যেটা ডিটেক্ট হয়েছে 3 থেকে 4 মাস পর, যেটা আসলে ক্যান্সারের জন্য অনেক বেশি সময়। এই 3-4 মাসেই তো অনেক বেশি স্কিপ করে ফেলে। তো আসলে বলতে গেলে ক্যান্সার হলে অনেকগুলো প্রশ্ন আসে, যেটা হচ্ছে খাওয়ার সমস্যা ছিল, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, বাইরে খাওয়ার প্রবণতা ছিল। অনেকের ক্ষেত্রে এই কথাগুলো আসে, এবং ডাক্তাররা আমাদের থেকে যে নিতেন, মানে রিপোর্ট নিতেন, তখন এই বিষয়গুলো জিজ্ঞেস করতেন সিগারেট খাও কিনা। আমার ক্ষেত্রে বলতে পারি আমি বাইরে তেমন একটা খাইতাম না, অনেকটাই খাওয়ার বিষয়ে সচেতন ছিলাম। তারপরও আমার ক্যান্সার হয়েছে। তো সেক্ষেত্রে আমি আসলে বলতে চাই, আমাদের হয়তো আমরা ঘরে রান্না বান্না করে খাইতে পারি, কিন্তু বাজারটা তো আমরা বাইরে থেকে করছি। এই যে বাজারের মাছ আনতেছি, বাজারের সবজি আনতেছি, হয়তো আমাদের পুরা সিস্টেমটাই এখন এরকম হয়ে গেছে। মানে আপনি নিজেও খাইতেছেন বাইরে থেকে, এখন এগুলাতে হয়তো ফরমালিন আছে। মানে অসাধু ব্যবসায়ীরা নানান ধরনের ইয়ে প্রয়োগ করে। এগুলা আমরা মানে জাতীয়ভাবে এগুলা এফেক্টেড হইতেছি। যে আগে আমরা যেটা বলতাম যে পাম সিগারেট খাইলে ক্যান্সার হয়, ফুসফুসে ক্যান্সার হয়, এখন ক্যান্সার থেকে আমার মনে হয় কেউই মুক্ত না। আমরা বাসায় খাইতেছি, রান্না করে নিজেরা রান্না করে খাইতেছি, কিন্তু খাবারটা তো বাইরে থেকে বাজার করে নিয়ে আসছি। তো ওই বাজারের যে জিনিসটা আনতেছি, ওটা কতটা মানে ফরমালিন মুক্ত, তো এই হচ্ছে বিষয়। মেনটেন করা পসিবল না আহ, আর কি। আর একটা বিষয় হচ্ছে সচেতনতা। আমি নিজে, হ্যালো আপু, লাইনটা কেটে যাচ্ছে, আপনি কি শুনতেছেন? না, আছে, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, মোহন। আচ্ছা, তো আমি যেটা যেটা বলতে চাচ্ছি, এটা একটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা এটা একটা হয়তো কারণ হতে পারে। আর একটা বিষয় হচ্ছে সচেতনতার একটা বিষয়। আমি অন্তত নিজে বলতে পারবো, ক্যান্সার হওয়ার আগে পর্যন্ত আমি ক্যান্সারের কারণ, লক্ষণ কেন হয়, মানে কোন সিমটম গুলা দেখা গেলে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এই বিষয়ে আমার নিজের কোনো ধারণা ছিল না। তো সেক্ষেত্রে আমার আচ্ছা, মনে হয় আর কি আমাদের খাদ্যাভ্যাস একটা কারণ, আর হচ্ছে সচেতনতারও অভাব অনেক, এই আর কি। এখানে আর একটা তোমার যে বিষয় আপু, আর একটা হ্যাঁ, বিষয় বলো। অ্যাড করি। আমি তো আমার সমস্যা শুরু হওয়ার প্রথমে আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে। আমার মনে হয় আমাদের ডাক্তারদেরও এখানে কিছু ইয়ে থাকতে পারে। যেমন এই আমরা তো সাধারণ মানুষ, বুঝার কথা না কেন পেটে ব্যথা করে, কেন ব্লিডিং হতে পারে, কেন পেটে সবসময় গ্যাস জমে থাকবে, এটা হলে কি কি মানে প্রবলেম ওনারা সন্দেহের তালিকা রাখতে পারেন। সেক্ষেত্রে আমি 3-4 মাস যদি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিই, ওনারা নিশ্চয়ই অনেকগুলো সম্ভাব্য বিষয়কে মাথায় রেখে ট্রিটমেন্টটা রেখে পারতেন, তাহলে হয়তো অনেক আর্লি ডিটেক্ট হইতো, যেটা আমার ক্ষেত্রে হয় নাই। এটা আমি বলতে অ্যাড করতে চাইছি। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে যেহেতু বারবার এটা হচ্ছিল, টেস্ট করানো হচ্ছিল, সুতরাং ক্যান্সারের সন্দেহটা একটু থাকা দরকার ছিল, যে জি আপু, হতেও এটাই পারে আমার সেইটা। কোলোনোস্কোপি করানোর হ্যাঁ হ্যাঁ, পরে এটা ধরা পড়ছে। সেক্ষেত্রে 3-4 মাসে আমার মনে হয় ডাক্তার যদি একটু সন্দেহ রেখে যে এটাও হতে পারে, একটা একটা প্রবাবিলিটি থাকতে পারে, যে তাহলে হয়তো মানে আরো আগেই ধরা পড়তে পারছি।
আচ্ছা আচ্ছা, এই এই একটা বিষয়, এটা খুব সুন্দর একটা বিষয় যে আসলে অনেক সময় অনেকেই এটা ইয়ে করেন যে তার শরীরে কিছু ধরা পড়ছে না। হ্যাঁ, ধরা পড়ছে না, ধরা জি। পড়ছে না, সেই ক্ষেত্রে একটা দীর্ঘদিন চিকিৎসা টেস্ট করাচ্ছে, কিন্তু আমাদের এখানে আসলে সন্দেহভাজন ভাবেও ক্যান্সারের, যেহেতু ক্যান্সার আক্রান্তের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি, সেই ক্ষেত্রে যদি একটু ক্যান্সারের টেস্টটা, যেটা সন্দেহমূলক টেস্ট, সেটা দিলে আরেকটু ভালো হয় যে হ্যাঁ, না থাকলেও এটা ভালো খবর, কিন্তু থাকলে সে আরেকটু আগে জানতে পারলো। আহ, জি। এটা বলতে চাচ্ছি। এখন তোমার কি পর্যায়ে আছো তুমি? এখন আপু আমার ফার্স্ট লাইন কেমোথেরাপি ফেল করছে, সেকেন্ড লাইন ফেল করছে, থার্ড লাইন কেমোথেরাপি ফেল করছে। এখন ক্যান্সারটা মেটাস্টেসিস হয়ে গেছে। আমি লাস্ট সিটি স্ক্যান করাই ডাক্তারের কাছে গেছি, উনি আমাকে বললেন তোমার সব ধরনের কেমোই প্রায় দেওয়া হয়ে গেছে। আর কেমোগুলো আসলে যে কেমো কাজ করে না, ওটা আবার কন্টিনিউ করা পসিবল হয় না। কেমোগুলোর একটা ডোজ থাকে, 8টা ডোজ থাকে বা এই ধরনের একটা ডোজ থাকে। তো এই আর কি, এখন একটা অরাল কেমো ডাক্তার বলছেন কন্টিনিউ করার জন্য, কিন্তু এই অরাল কেমোটাও আমি 3 ডোজ, এখন 4 নাম্বার ডোজ আমি নিতেছি। এটার সাথে কম্বিনেশন হিসেবে আরেকটা মেডিসিন দেওয়া হয়েছিল, এটা সিরাতে পুশ করা হয়েছিল। তো ওইটা বাদ দিয়ে এখন অরাল কেমোটা কন্টিনিউ করতে বলছেন। এখন আসলে মানে আসলে ট্রিটমেন্ট কি হবে আমিও আসলে বুঝতেছি না। ডাক্তাররাও আমার মনে হয় অনেকটা কনফিউজ, কারণ অনেকগুলা কেমো তো আসলে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এই আর কি। হ্যাঁ, এখন হচ্ছে এটা উপর আল্লাহ অনেক সময় মিরাকল করে দেন। আর তোমার যে মানসিক শক্তি আমি সব সময় দেখেছি, এবং এখনো তোমার কথা বলা এবং তোমার প্রত্যেকটা বিষয় তোমার একদম মনে আছে, সুন্দরভাবে ব্যাখ্যা করা, তাতে মানে উপর আল্লাহ কি করবেন আসলে এটা আহ বলা যায় না। তবে আমরা সবসময় পজিটিভই ভাববো, আমরা ভাববো যে মিরাকল একটা কিছু হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত দান করবেন, এবং তোমার যে ট্রিটমেন্ট দিবেন সেটা নিশ্চয়ই কাজে লাগবে, মানে জি আপু, ফলপ্রসূ হবে। আসলে ওইটা আর কি, ক্যান্সার ট্রিটমেন্টটা একটা আনসার্টেন ট্রিটমেন্ট। আর আমাদের মতো দেশে এটা আহ, যেমন উন্নত দেশগুলোতে ওরা জনগোষ্ঠীকে ভাগ করে, এই জনগোষ্ঠীগুলা এই ধরনের রোগের জন্য এর প্রবণতা আছে। এরা মানে হার্টের রোগের জন্য প্রবণতা আছে, এরা ডায়াবেটিসের জন্য প্রবণতা আছে। অন্তত রুগীরা নিজেরা একটা মানসিকভাবে প্রস্তুত থাকে আমার এই বয়সে হচ্ছে এই ধরনের রোগ আসতে পারে। আমি ক্যান্সার হওয়ার পরে অনেক ভিডিও দেখলাম, ডাক্তারদের অনেক মতামত দেখলাম। বেশিরভাগ ডাক্তাররাই কোলোরেক্টাল ক্যান্সার, যেটা কোলন ক্যান্সারের বিষয়ে বলেন যে এটা 45 বছরের পরে হইতে পারে, বা দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আরো আগামী বা 40 বছরের পরে হইতে পারে। সেক্ষেত্রে আমাদের দেশের ডাক্তাররা এগুলো নিয়ে কোনো রিসার্চ করতেছেন কিনা আমি জানি না। আমি নিজে 28 বছরে আমার ক্যান্সারটা ডিটেক্ট হয়েছে। আজকে 2 বছর ধরে ক্যান্সার নিয়ে লড়াই করতেছি, এবং আমি আরো অনেক পেশেন্ট দেখছি যারা 21, 22, 23, 24 এই ধরনের এই যে ক্যান্সার আক্রান্ত হইতেছে, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সার। তো এই ক্যান্সারটা এত আর্লি এজে কেন হইতেছে আক্রান্ত, তার কারণ কি, এবং আমাদের যারা এগুলো নিয়ে কাজ করতেছে তারা কেন আমাদেরকে সচেতন করতে পারতেছেন না যে এই ধরনের জনগোষ্ঠী এই বয়সে ক্যান্সার আক্রান্ত হইতে পারে। বা যেমন হয় না আমাদের আহ, চট্টগ্রামের মানুষের খাদ্যাভ্যাস এক ধরনের, বরিশালের মানুষের এক ধরনের, চট্টগ্রামের দিকে মানুষ হ্যাঁ, শুটকি খায় বেশি, বা ওইদিকে ওগুলা পাওয়া যায়। তাহলে আমাদের খাদ্যাভ্যাস অনুযায়ী তো মানে নিশ্চয়ই এটা রিসার্চ করার সুযোগ আছে যে এই ধরনের আহ, অঞ্চলের মানুষের এই অসুখগুলা হওয়ার প্রবণতা থাকতে পারে। তাহলে এই ধরনের মানে তাদের কিছুটা ন্যূনতম সচেতনতা তার প্রয়োজন। তো আমি ক্যান্সার হওয়ার আগেও এই ধরনের কোনো সচেতনতা যখন দেখি না, নিজেও সচেতন হওয়ার কোনো সুযোগ পাই না। এখনো পর্যন্ত যে ধরনের ইনফরমেশন গুলা দেখি, সব জায়গায় দেখি বলা হয় আর কি, যে 40 বছর বা এর পরে এই ধরনের ক্যান্সার হইতে পারে। কিন্তু এই আমাদের দেশে বা ক্যান্সার, আমি যে ট্রিটমেন্ট নিতেছি আরো অনেক পেশেন্টকে দেখতেছি, অনেকেই এই যে 20 থেকে শুরু হইতেছে এই ধরনের ক্যান্সার আক্রান্ত। তো এটা কেন হইতেছে? সেক্ষেত্রে যারা এগুলো নিয়ে কাজ করতেছেন ওনাদের বক্তব্য কি, করণীয় কি, ওনারা হয়তো এগুলা নিয়ে রিসার্চ করলে বা হয়তো, আমরা তো আক্রান্ত হয়ে গেছি, লড়াই করতেছি, পরবর্তীতে অনেকের
সচেতনতার জন্য হয়তো কাজে লাগতে পারে আর কি। হ্যাঁ, খুবই সুন্দর কথা বলছো যে আসলেই বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত হলেই একটা আগেই মানে সবারই আমারও যখন 55-এ আমার এটা ধরা পড়ে ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, তো এখন আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে এটা কোন বয়সে ধরা পড়তে পারে, কারণ আমাদের যেটা তুমি আলোচনার ভিতরে কয়েকবারই তুমি বলতে চেষ্টা করেছো যে খাবার দাবার তুমি অনেক সচেতন ছিলে। হ্যাঁ, তুমি বাইরের খাবার খেতে না, আহ বাসায় খেতে, তারপরে সিগারেট পান এগুলা কিন্তু খেতে না, না, তারপরেও তোমার একটা ধরা পড়েছে। সেখানে তুমি তোমার অভিজ্ঞতা বললা যে আমরা আসলে বাজার থেকে যে সবজি কিনি সেটা আসলে কতটুকু ফরমালিন মুক্ত বা ফ্রেশ খাবার। তো সেই জায়গাটিও আমাদের আসলে আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন, কারণ এটা সত্যি কথা যে অনেকেই অনেক সচেতন কিন্তু তারপরও তার এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তাই না? এই রোগটা জি আপু, আসলে কোনো কিছুর উপর আর নির্ভর করে না। হ্যাঁ, বলো। জি আমরা ব্যক্তিগতভাবে সচেতন হয়ে কতটুকু আহ, কি করতে পারি। আসলে ক্যান্সার লড়াইটা কোনো ব্যক্তির একার লড়াই না, এটা সামগ্রিকভাবে এটা দেশ জাতি সবাই মিলে আমার মনে হয় লড়াই করার ইয়ে আছে। যিনি ফসল উৎপাদন করতেছেন, যিনি বাজারজাত করতেছেন, যারা আছেন বা সরকারের যারা নীতি নির্ধারক খাদ্য কোয়ালিটি মেনটেন করেন, এ- এগুলা হয়তো জাতীয়ভাবে এগুলা করা যায়। আর একটা বিষয় আপু, আমি লম্বা ট্রিটমেন্টে দেখলাম আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সুবিধার অনেক অপ্রতুলতা আছে। যেমন আমাদের সরকারি হসপিটাল গুলোতে আমার তো রেডিয়েশন থেরাপি প্রয়োজন হয় নাই, যারা রেডিয়েশন থেরাপি নেই দেখা যায় অনেক মেশিন নষ্ট। আর কেমোথেরাপির ক্ষেত্রে আমাদের প্রায় 18 কোটি জনসংখ্যা, আমাদের মাত্র একটা জাতীয় ক্যান্সার হসপিটাল, যেটা সরকারিভাবে কিছু সাপোর্ট পাওয়া যায়। তাহলে জনগোষ্ঠী হিসেবে আমাদের সুযোগ সুবিধা আসলে অপ্রতুল। আর ক্যান্সারের ট্রিটমেন্টে যে বিশাল একটা লম্বা খরচ হয়, এটা আসলে কারো পক্ষে বহন করা পসিবল না। আর হচ্ছে এর বাইরে প্রাইভেট হসপিটালে আছে, ওখানে তো অনেক ট্রিটমেন্টের অনেক কষ্ট। তো এই আর কি আমাদের আসলে যা প্রত্যাশা আর কি। আম, আমরা ক্যান্সার সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন অনেক দিন ধরে কাজ করতেছে। প্রত্যাশা আরো ভালো কিছু হবে, রাষ্ট্র আরো ভালো ভাবে এগিয়ে আসবে আমাদের জন্য। আচ্ছা, আলীমোহনের অভিজ্ঞতা থেকে আসলে ও বলতে চাচ্ছে যে সরকারি ভাবে আমাদের দেশে এই ক্যান্সারের চিকিৎসাটাকে আরো বেশি সম্প্রসারিত করা উচিত, যেখানে স্বল্প আয়ের মানুষ যারা এই রোগে আহ, বয়সের আগেই তারা আক্রান্ত হচ্ছে, তারা যেন এই সঠিক চিকিৎসাটা এবং সঠিক সময়ে চিকিৎসাটা পায়। কারণ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যদি নিয়মিত 7টা বা 8টা কেমোথেরাপি থাকে, তাহলে সে যদি এই কেমোথেরাপি সঠিক সময়ে না দিতে পারে, তাহলে আসলে কেমোর কার্যকারিতাটা এর আগেও বলেছি নষ্ট হয়ে যায়। তো এই আকুতিটা আসলে ফাউন্ডেশনও আমরা এই বিষয়টাকে আরো একটু সোচ্চার ভাবে কাজে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আস্তে আস্তে করে এগোচ্ছি। এই তোমাদের মতো যারা এই আমাদের সাথে শেয়ার করছেন তাদের অভিজ্ঞতার উপর বেস করেই আমরা সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা, যাতে করে আমাদের দেশের সাধারণ মানুষ এই ক্যান্সার দুরারোগ্য ব্যাধি থেকে আসলে কিছুটা পরিত্রাণ। এখন তুমি কি বলতে চাও সাধারণ মানুষকে, আহ, যারা তোমার অভিজ্ঞতা, তোমার এই ক্যান্সার জার্নি, তুমি যেখানে যেখানে চিকিৎসাগুলো করলা, এখানে কি তোমার কাছে মনে হলো যে তোমার কোনো আক্ষেপ ছিল এই ট্রিটমেন্ট চলাকালীন সময়? জি আপু, আমার অনেক জায়গায় অনেক আক্ষেপ হয়েছে। রিসেন্ট অভিজ্ঞতা বলি, আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধু কেমোথেরাপি টাইমলি হওয়ার বিষয় না, আমাদের টেস্ট গুলো আছে। যেমন ক্যান্সার রোগীদেরকে বেশিরভাগ টেস্ট করানো হয় ইয়ে অনুযায়ী আর কি, ক্যান্সার অনুযায়ী হয়তো এদিক সেদিক হতে পারে। কোলোনোস্কোপি, এমআরআই, সিটি স্ক্যান, আরো বেশি হলে ফেট সিটি স্ক্যান, তারপর আর ব্লাড টেস্টও করানো হয়।
সেক্ষেত্রে আমি ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে শেখ গ্যাস্ট্রো লিভার হসপিটালে আমি যে ইয়েটা করানো হচ্ছে, আমার আলট্রাটা করানো হচ্ছে, ওটাতে কি কোনো প্রবলেমই আসে নাই। এর 1 মাস পর আমি যখন ফেনী সদর হসপিটালে আলট্রা করানো হয়েছে, তখন আমার দেখা গেছে বাউল মাস, মানে বাউলটা ফুলে গেছে। মানে ওটার ভিতরে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, ডাক্তার এটা ডিটেক্ট করলেন, তার কারণে এটা ফুলে গেছে। তাহলে আমাদের এই যে, মানে আমরা ল্যাব গুলাতে আমরা যে ট্রিটমেন্ট পরীক্ষাগুলা করাই, এগুলাতে এতটা পার্থক্য কেন হয়? আমার যখন আমি আমার এক, পরিচিত ডাক্তারকে দেখাইলাম, উনি নিজে আশ্চর্য হয়ে গেলেন। 1 মাসে তো এমন কিছু আহামরি চেঞ্জ আসার কথা না, নিশ্চয়ই আগের আলট্রাটা ভালো হয়নি, ওখানে ধরা পড়ে না। একই অবস্থা সিটি স্ক্যান করাইতে গেলে ওখানে যেমন খরচ আছে, তারপর লম্বা সিরিয়াল আছে, তারপর বায়োপসি টেস্ট করাইতে গেলে বায়োপসি টেস্টের রিপোর্ট আসার জন্য অনেক লম্বা সময় লাগে। সেক্ষেত্রে শুধু কেমোথেরাপিতে যে টাইম দেওয়া যায় না, টাইমলি হয় না তা না, একটা রিপোর্ট বের করে আসতে অনেক সময় লাগে। পেট সিটি স্ক্যান সব ক্যান্সার রোগীদেরকে একটা পর্যায়ে পেট সিটি স্ক্যান করানো হয়, আমার 3 বার করানো হয়েছে। আমাদের সরকারি কয়েক পরমাণু কমিশনের আন্ডারে কয়েকটা জায়গায় পেট সিটি স্ক্যান করানো হয়। আহ, ওইটাতে 6 মাসের আগে কোনো সিরিয়াল পাওয়া যায় না। আর প্রাইভেটে দেখা যাচ্ছে অনেক এক্সপেন্স, 70,000 টাকা। যে পেশেন্টের চিকিৎসার বাজেটে হচ্ছে 2 লাখ টাকা, সে যদি একটা স্ক্যান করায় 70,000 টাকা দিয়ে, তাহলে ও কি ট্রিটমেন্ট করাবে? এটা তো একটা বিষয়। তারপর রিসেন্টলি যে সমস্যাটা ছিল পেট সিটি স্ক্যানের মেডিসিন বাংলাদেশে, এটা বাইরে থেকে সম্ভবত নিয়ে আসা হয়, বাংলাদেশে কোথাও পেট সিটি স্ক্যানের মেডিসিন ছিল না। ওই জন্য পেট সিটি স্ক্যান ওরা সিরিয়ালে নিতেছিল। তাহলে দেখেন, আমাদের যেমন চিকিৎসা সুযোগ অপ্রতুল, তারপর অনেক পেশেন্ট, কিন্তু শুধু এটার বাহিরে ক্যান্সার ট্রিটমেন্টের সাথে জড়িত যে ইয়েগুলা, টেস্ট গুলা, যেগুলো আমরা বিভিন্ন টেস্ট ল্যাব গুলা থেকে করাই, ওইখান থেকেও আমরা এক হচ্ছে আস্থাহীনতার অভাব, রিপোর্ট গুলাতে দেখা যায় অনেক তারতম্য। তারপর হচ্ছে লম্বা সিরিয়াল, তারপর হচ্ছে অনেক এক্সপেন্সিভ ইয়ে হয়, যেমন আমাদের পাশের দেশ থেকে তুলনা করলে আমাদের টেস্ট গুলার খরচ বেশি। তারপর হচ্ছে রিপোর্ট পাইতে অনেক টাইম লাগে। তো আমাদের আসলে পুরো ট্রিটমেন্টটা সিস্টেমটা একটার সাথে আরেকটা জড়িত, পুরোটা যদি কেউ কনসিডার করে, এখানে আসলে ট্রিটমেন্ট নিয়ে কেউ স্যাটিসফাইড আমার মনে হয় ওভাবে হওয়ার সুযোগ কম। এই যে টাইমলি কেমোথেরাপি নিতে না পারা, টাইমলি টেস্ট করাইতে না পারা, সিরিয়াল, তারপর টাকার বিষয় তো আছে, যেটা আপনাকে বললাম, অনেক এক্সপেন্সিভ। এই সব মিলাই আসলে এই আর কি। তো এগুলা আসলে আমি একজন ভুক্তভোগী ফ্যাশন হিসাবে এগুলা আমি শুধু আক্ষেপে করে যেতে পারি যে আমি এই সমস্যা ফেস করতেছি, কিন্তু এইগুলা সমাধান করা, যারা আসলে এগুলা নিয়ে কাজ করেন ওনারা হয়তো সমাধান করতে পারবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সচেতনতার বিষয়, যেটা যেটা একজন ক্যান্সার পেশেন্ট হিসেবে ক্যান্সার বিষয়ে যেমন একজন রোগীর জানা প্রয়োজন, এবং যিনি আক্রান্ত হন নাই, আহ, ওনারা ক্যান্সার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন, নিজের আত্মীয় স্বজনের টেক কেয়ারের জন্য, নিজের কে ক্যান্সার থেকে মুক্ত করার জন্য। সেক্ষেত্রে আমার মনে হয় সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন সচেতনতার কাজটা করতে পারেন, যেটা ওনারা করতেছেন। কিন্তু আর বাকি যে বিষয়গুলো আছে, এইগুলা তো আসলে যারা এগুলা নিয়ে কাজ করেন, রাষ্ট্রের নীতি নির্ধারক পর্যায়ে, ওনাদের হাতে, ওইগুলা হয়তো আমাদের আসলে কিছু করার নাই। আমি নিজে আক্রান্ত হয়েছি, আজকে এই প্রোগ্রামে আসছি, আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি, একজন শুনছে, তিনি সচেতন হবেন, এটা হয়তো আমি আপনি আমরা করতে পারি। এর বাইরে যে সমস্যাগুলা, টেস্ট ল্যাবের সমস্যা, কেমোথেরাপি টাইমলি পাওয়া, ট্রিটমেন্ট গুলা হাতের নাগালে না পাওয়ার যে সমস্যাটা, ওইটা তো আসলে আমাদের মানে আক্ষেপ থেকে যায়, নিজে পাই নাই। আসলে তুমি বলতে চাচ্ছি, শুধু কেমোথেরাপি, কপি করা, সিটি স্ক্যান থাকে, তখন সেই ক্ষেত্রে একটা হওয়ার আর আমরা আশা করব যে আমাদের দেশের আহ, কিছু উন্নত হয়ে
জায়গায় আমরা এবং আমাদের যারা দর্শক আছেন, শুনছেন লাইভে, তাদেরকে অনুরোধ করছি একটা আহ, এগিয়ে আপু কথা আসতেছে না আপনার, কি নেটে কি প্রবলেম করতেছে, একটু চেক করবেন কথাগুলো, রিসেন্ট কথাগুলো আসেনি। আপনি আমার কথাবার্তা শুনতেছেন না? আপনার কথাগুলো তো আসতেছে না। ও, আচ্ছা। তো আজকে খুব ভালো লাগলো, আপনি এত সুন্দর করে জানিও জানলে হিসাবে তোমার যুদ্ধের কথাটা শেয়ার করলা এবং প্রতিটি ধাপে সচেতনতা আসলো এবং চিকিৎসা পদ্ধতি এবং তুমি যে যে নিয়ম পড়েছো সেই অভিজ্ঞতাটা আজকের আলোচনাকে অনেক বেশি আক্ষেপ ও এই গুলো আমরা সব মিলে কাজ করতে পারি এবং যেন আমরা বাংলাদেশে একটা চিকিৎসার জায়গায় আমরা দাঁড়াতে পারি, যে সকল সাধারণ মানুষ মানে চিকিৎসা যাতে তার আমার সময় মতো হলো না, সময় টেস্ট করাতে পারলাম না। তবে আলী, তোমাকে আমি বলবো তোমার এবং আমরা তোমার সাথে আছি, থাকবো। আজকের আলোচনায় তোমার মধ্যে তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাদের যারা লাইভ তাদেরকেও আমি করে